শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব রঙিন হয়ে উঠুক এই কামনা জানিয়ে শুরু করছে আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা তোমাকেও শুভ সকাল, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে এমন একজন অতিথি এসেছেন যাকে দেখে আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি। একদম, কারণ তিনি যখন ছোট ছিলেন আমিও ছোট ছিলাম এবং আমি বিটিভিতে তার সিনেমাগুলো দেখতাম এবং তখন ভাবতাম যে আসলে স্কুলের বাইরেও একজন মাস্টার থাকে এবং সেই মাস্টার হচ্ছেন তিনি, কারণ তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন তো তার নামের আগে মাস্টার উপাধি যুক্ত হতো। একদম তাই, চলো দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের সঙ্গে। দর্শক, ছোটবেলায় যখন ডুমুরের ফুল ছবিটি দেখেছিলাম আমার মনে হয়েছিল ডুমুরের আবার ফুল হয় নাকি, আসলে এরকম ভিন্ন রকম বলেই হয়তো ছবিটির নাম এরকম হয়েছিল। এবং ছোটবেলা থেকে সেই ছবিতে অভিনয় করে যিনি জনপ্রিয়তা পেয়েছিলেন এবং পরবর্তীতে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, প্রিয় অভিনয় শিল্পী আজাদ রহমান শাকিল রয়েছেন আমাদের আজকের অতিথি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনার সাথে আসলে আপনি শুধু একজন অভিনেতা নন, আপনার সাথে অনেক স্মৃতি, অনেক নস্টালজি, অনেক ইতিহাস জড়িয়ে আছে। হ্যাঁ, সত্যি তাই। আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে সেটি আবিষ্কার করবো, কারণ আপনাকে দেখে ওই যে সিনেমার গানটা আছে না, আপাই কইছে বাল্য শিক্ষা কিনা দিছে, ওই গানটা, আপাই কইছে যে গানটা, এই গানটা কিন্তু বলতে হয় এই কারণে যে এই গানটির যে লেখক তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সাংবাদিক আহমেদুজ্জামান চৌধুরী, এই গানটার লেখক, এবং সুর করেছেন কিন্তু আমারই মিতা আজাদ রহমান। হ্যাঁ, তিনি সুর করেছেন। সুতরাং এই গানটা তো অসাধারণ একটা গান। আপনার একটা ডায়লগ আছে না, কেউ আইবো কেউ যাইবো আমি যাব। ওটা হলো প্রথমেই যখন মানে গানটা শুরু হয়, গানটা যখন আমি ওই চলচ্চিত্রে আমার ডুমুরের ফুল চলচ্চিত্রে শুরু করি, তখন একজন পেশেন্ট আর কি বলতেছে যে তুমি তো ভালো হয়ে গেছো, এখান থেকে কবে যাবে? তখন এই সংলাপটা বলি, কেউ আইবো কেউ যাইবো আমি যাব না। তারপর বেড নাম্বার 14 আমি কাউরি দিব না। রাইট। 14 রাইট। আমরা একটু ছোটবেলা থেকে গল্পটা আবিষ্কার করি, কারণ মাস্টার শাকিল আসলে কোথায় জন্মেছিল, কোথায় বেড়ে ওঠা সবকিছু শুনবো। কি বলো সুস্মিতা? একদমই তাই স্যার। আপনার তো বেড়ে ওঠাটা ঢাকার গ্যান্ডারিয়াতে। সেই সময়কার আপনার শৈশবের স্মৃতি কতটুকু মনে পড়ে? আমার শৈশবটা রেকর্ডের হয়ে আছে চলচ্চিত্রে। কারণ হচ্ছে যে আমি তো শুরু করলাম শিশু শিল্পী হিসাবে। এই যে শুরুটা যেটা, আচ্ছা প্রথম থেকেই যদি বলি তাহলে বলতে হয় যে আমি গান করতাম। আচ্ছা, ছোটবেলায় আমার বড় ভাই গান শিখতো, সোহেল রহমান। আমি সেটা দেখতাম, দেখে দেখে আমি গান শুরু করলাম। তো পরবর্তীতে আমরা খুব গান করতাম। তো গান করতে করতে আপনার বাবা মা বোধ সঙ্গীত অনুরাগী ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বু গান করতেন আর আমার আম্মু ছিল দর্শক। আচ্ছা, অসাধারণ দর্শক, যে আমার মানে ছবি ফিল্ম খুব দেখতেন আমার আম্মু। তারপর গান করতে করতে দেখা গেল আমার এক ভাই শামুন ভাই, তার একটা ফ্রেন্ডের জন্মদিনে বা মেয়ের জন্মদিন নাকি, সেখানে আমার গান মানে জানতো আমার ভাই গান করে ভালো, যে চলো তোমাকে আমি একটা গান অনুষ্ঠানে। তো আমি গান করতেছিলাম। এই মুহূর্তে আমাদের যে এখন বাংলাদেশের যে চলচ্চিত্রের যে লেখক, প্রায় 300 চলচ্চিত্র তিনি লিখে ফেলেছেন, তার নাম হলো আবু সাইদ খান। আবু সাইদ খান ভাই তখন একটি নাটক নির্মাণ করেন। সে নাটকটি আমরা তখন মঞ্চায়ন করতাম হচ্ছে লালকুঠিতে, আমাদের পুরনো ঢাকা লালকুঠি আছে। তো তার প্রথম মানে তার নাটকের প্রথম আমি অভিনয় করি হচ্ছে বাপ্পু কেন কাঁদে নাটকটা। তো তিনি ছেলে একটা, তাকে ওই নাটকে একটা ক্যারেক্টার ছিল যে বাপ্পু কেন কাঁদে, তো তিনি খুঁজতেছিলেন। তো আমি গান করছি যখন, তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কে গান করতেছে এটা। হ্যাঁ, তখন এইভাবে আমার ওই শুরুটা হলো কিন্তু মঞ্চ দিয়ে, মঞ্চতে আমি শুরু হলো। তারপরে আমি চলে আসলাম আমাদের শিশুমেলা বিটিভির, এবং রেডিওতে তো কিন্তু আবার পারফরমেন্স হয়েছে। রেডিওতে পরবর্তীতে আমি কাজ করেছি, তখন আমাদের ইয়ে ছিল ফজলে খোদা ভাই ছিলেন। ওই টাইমটার মধ্যে আমি কিন্তু রেডিওতে কাজ হয়েছে আমার। কিন্তু এই বিটিভিতে যেটা, সেটা হচ্ছে শিশুমেলা দিয়ে শুরু। আমাদের শিশুমেলার পরেই চলে আসলো হচ্ছে, শিশুমেলাটা প্রডিউসার ছিলেন আমাদের কাজী কাইয়ুম ভাই।
আচ্ছা। আর বিটিভির এবং এরপরে আসলে নতুন কুড়ি, নতুন কুড়িতে আমি অংশ নিলাম। তাই? হ্যাঁ, এবং নতুন কুড়ি বললেই আমি যে কথাটা আমার বলতে হয় সেটা মুস্তফা বানোয়ার আঙ্কেল। হ্যাঁ, নতুন কুড়ি, এই মুস্তফা বানোয়ার আঙ্কেল, কাজী কাইম ভাই, এই ওনাদের দেখেছি। এবং সেখানে আমি এই একক অভিনয় প্রথম হলাম ৭৭-এ, আর ৭৮-এ হয়ে গেলাম ছড়া গানে প্রথম হয়ে গেলাম। বাহ, এই চমৎকার। এই হলো আমার এই শুরু হয়ে গেল, সেই থেকে শুরু। সেই থেকে তারপরে শুরু, তারপরে ডুমুরের ফুল। তারপরে কি হয়েছিল আমরা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তবে আমরাও কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানি। প্লিজ প্লিজ প্লিজ। দর্শক, আমাদের আজকের অতিথি আজাদ রহমান শাকিল, সবার কাছে যিনি পরিচিত মাস্টার শাকিল নামে। তিনি ছিলেন 70-80 দশকে ঢাকায় চলচ্চিত্রের সবচাইতে উজ্জ্বল শিশু শিল্পীদের মধ্যে অন্যতম। 1978 সালে প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ডুমুরের ফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন তিনি। সেই ছবির গান নিয়ে কথা হচ্ছিল, ওই যে আপায় কইছে বাল্য শিক্ষা কিনা দিছে, তাকে ঘরে ঘরে এই গানটি এবং অভিনয় সুপরিচিত করে তোলে। এরপর ডান পিটে ছিলে পুরস্কার, দেবদাস, দিন যায়, কথা থাকে, এতিম সহ মোট 14টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু এখনও দর্শক হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। শিশু শিল্পী হিসেবে 2বার এবং পার্শ্ব অভিনেতা হিসেবে 1বার, অর্থাৎ মোট 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার প্রতিভার স্বীকৃতি জানায়। শুধু সিনেমাতেই নয়, ঢাকায় থাকে, সংসপ্তক, মাটির কোলে সহ 100-র বেশি টেলিভিশন নাটকে তিনি রেখেছেন অমলিন ছাপ। মঞ্চ থেকে শুরু করে চলচ্চিত্র, টেলিভিশন এবং সঙ্গীত সব ক্ষেত্রেই তিনি নিজেকে আলোকিত করেছেন। চলুন তার কাছে আবারও ফিরে। আসলে আপনি স্মরণীয়, বরণীয় একজন। একটু ডুমুরের ফুলের প্রসঙ্গে চলে যায়। নতুন কুড়িতে আপনি 2টি বিভাগে পুরস্কার পেলেন, পরবর্তীতে চলচ্চিত্রে কিভাবে প্রবেশ করলেন? চলচ্চিত্রে তখন আমাদের বিটিভির তখন আমরা কাজ করছি, পরে আলী ইমাম ভাই ছিলেন। আলী ইমাম ভাই সম্ভবত এই আমাদের, আর একটি পত্রিকা একটি লেখা আসে, হ্যাঁ, লেখা আসে যে শ্রী সুভাষ দত্ত আমার চলচ্চিত্রের শিক্ষক, তিনি একটি ছেলেকে খোঁজ করছেন যে ওই ডুমুরের ফুলে। এটা তো আসলে ওই ডুমুরের ফুলটা কিন্তু গলির ধারের ছেলেটি, জি জি, বিখ্যাত ডক্টর আশরাফ সিদ্দিকীর লেখা গলির ধারের ছেলেটি। এই গল্প অবলম্বনে 5 পাতার একটি গল্প এভাবে বলতেন আমার গুরু শ্রী সুভাষ দত্ত বলতেন। তো ওই গল্পটি থেকেই তো তিনি ছেলে খুঁজতে খুঁজতে তখন আমাকে আমি জানতে পারলাম, যে আমি যোগাযোগ করলাম। তো আমি জানি যে আমার আগে প্রায় 100-র মতো ছেলেকে ইন্টারভিউ হয়ে গেছে, আমি সম্ভবত 101 ছিলাম। আচ্ছা। কিন্তু যেদিন শুটিংয়ে যাই এই চলচ্চিত্রতে, প্রথম তো আমার ওই টাইমে দাদা করতেছিলেন ওই যে বসুন্ধরা চলচ্চিত্রটি নির্মাণ করতে, তো আমরা তার সাথে দেখা করতে গেলাম যে আমরা এই ছবিতে অভিনয়ে বা এটা আসার জন্য আগ্রহী। তখন দাদা পর্দাটা সরিয়ে বললেন, আমি এখন ব্যস্ত আছি, তোমরা কালকে এসো, এরকম একটা সংলাপ। পরের দিন গেলাম। তারপর যেদিন আমি গেলাম তখন কিন্তু ওই যে আমার যে নতুন কুড়ির যে একক অভিনয়টা, ওটা দেখানো হচ্ছিল বিটিভিতে। আচ্ছা। তো দাদা আমাদের সাথেই বসে দেখলেন, দেখার পরে ভাবলেন যে হ্যাঁ, আমি হয়তো পেয়ে গেছি। কিন্তু আমাকে কিন্তু অনেকভাবে পরীক্ষা করা হয়েছে, বিশেষভাবে যে ওই ছেলেটি কিন্তু একটা হাত একটা পা ওর থাকে আর কি, লেন থাকে আর কি। তো এইটা এবং আমাকে অনেকভাবে পরীক্ষা করে বা মেকআপ সব কিছু করার পরে, মানে আমি যেদিন শুটিংয়ে যাব ওর আগের দিনও জানি না যে আমি এটাতে সিলেক্টেড, এরকম হয়েছে। এবং ওই অভিনয় করতে করতে এক সময় ওই রিহার্সালের ইটাতে দেখা গেল যে আমাকে মেকআপ করে ওই ফকিরদের, অরিজিনাল যারা ফকির, ওদের থেকে ড্রেস নিয়ে আমাদের, মানে এটা দেখানো হয়েছে। ওইগুলাকে ইয়েতে কি বলে, এই সাবান দিয়ে ধোয়া হয়নি, ওটাকে ওই মানে যেন এটা হয়ে যায় আর কি, বিশ্বাসযোগ্য লাগে। হ্যাঁ, এটার জন্য করা হয়। তো আমি ওই ড্রেস পরে একদিন এফডিসির ভিতরে ঢুকি, তখন যে দারুণ, হ্যাঁ কে মানে এতটাই হয়ে গেল যে ওরা বিশ্বাস করতে পারলো যে আসলেই শিল্পী কিনা, আসলেই ফকির বা কিছু, মানে ওই ক্যারেক্টারটা তাই ছিল। লারু মিয়া, সে গরিব থাকে, ভিক্ষা করে, এরকম দেখানো হয়েছে তো চলচ্চিত্রে। আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল আপনি যে চলচ্চিত্র অভিনয় করছেন? পরিবারের প্রতিক্রিয়া বলতে তো আপনার যেটা বলবো,
আমি আমার চলচ্চিত্রের অধিকাংশ চলচ্চিত্রে মারা যাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডুমুরের ফুলটা কিন্তু প্রথম মারা যায়। জি এবং এটা যেটা দেখা গেল যে আমি আমার আম্মুকে এই ফিল্মটা দেখতে নিয়ে গেছিলাম, তো ওই যে প্রতিক্রিয়াটা বললেন না আপনি, আমার আম্মু 3 দিন অসুস্থ হয়েছিল ছবিটা দেখার পরে। ইস, ওই আমি মারা যাই, আমি তো আরে ফিল্ম, এটা তো আমি অভিনয় করেছি, তখন আম্মু এটা আমি এটা মনে পড়ে আর কি সবচেয়ে বেশি। 3 দিন অসুস্থ ছিলেন তিনি এই ফিল্মটা দেখার পরে। এবং আপনি অনেক ছবিতে এরকম মারা গেছেন, এবং আমি শুনেছি যে আপনাকে যখনই লোকজন দেখতো আপনাকে বলতো তুমি বাইচে আসছো, তুমি মারা যাও না। লাভলি এরকম কোশ্চেন করতো, তাই হ্যাঁ। আচ্ছা, শুধু এতিম চলচ্চিত্রটা, এইটাতে ওরা সারাটা চলচ্চিত্র আমি এত কষ্ট করার পরে তখন কিভাবে যে ডিসাইড হলো যে না ভাই একে মারেন না, এই তেলে আপনার ছবি ফ্লপ করবে ভাই, এইটা অন্তত শেষ একটু হাসি। তো ওই চলচ্চিত্রে বেঁচেছিলাম আমি, পুরোটা ছবি তো শুধু কষ্ট, তাই না? জি জি কষ্টের তো শেষ নেই, এতিমে তো কাঁদে নাই এমন লোক মানে কমই। একদম আবার গানগুলো রুনা আপা করেছিলেন, ওই আমার মা নেই বাপ নেই এতিম আমি, জি জি হ্যাঁ। খুব ওই সুন্দর। প্রতিক্রিয়াটা আমার আম্মুর এটাই বেশি মনে পড়ে যে আপনি প্রথম ছবিতে কত সম্মানী পেয়েছিলেন মনে আছে? প্রথম ওই সময়। ছবিতে সম্মানী, প্রথম ছবিতে হ্যাঁ 5000, ওই কিন্তু সময়? হ্যাঁ কিন্তু 5000 বলতে ভুল হবে, কারণ ওটা 10,000 হয়ে গেল, কারণ আমি তো ওটা পুরস্কার পেলাম, তখন তো আমাদের পুরস্কারটার সম্মানই ছিল, হ্যাঁ তো ওইটাই ধরতে হবে। বাহ। তো প্রথম সিনেমার জন্য যখন রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ওই মুহূর্তের প্রতিক্রিয়া কি ছিল মা ওটা তো- কিংবা ওটা তো- পরিবারের? ওইটা তো মানে ওইটা বলতে গেলে আমি এই রাষ্ট্রীয় পুরস্কারটা কিন্তু গ্রহণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে, আচ্ছা হ্যাঁ, ডুমুরের ফুলে। জি তখন আমার আম্মু আব্বুর মধ্যে আমার আব্বু বেশি এই শুটিংয়ে অংশ নিতেন, যেতেন আর কি আমার সাথে, তা আম্মু খুব একটা যেতেন, কিন্তু পুরস্কার যখন পাওয়া হইতো তখন আম্মু যেতেন। তো আমার একটি কথা মনে আছে যে এই আমরা পুরস্কার জন্য যাওয়ার পরে তো আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো আমরা হয়তো খাবো বা কি হাঁটাহাঁটি চলতেছে, তো এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আম্মুকে বলতেছে আপনার ছেলে পুরস্কার পেয়েছে, আপনি বেশি করে খান। এটাও আমার কাছে খুব মনে আছে আর কি, যে প্রেসিডেন্ট কত শিল্পীরা বা ইয়েরই তো আসছে, কিন্তু ওই যেহেতু পুরস্কারটা তুলে দেওয়া হয়েছে আমার হাতে, হ্যাঁ, তো আমার আম্মুকে বলতেছে যে আপনার ছেলে পুরস্কার পেয়েছে, আপনি বেশি করে খান। চমৎকার। তো এখন একটু জানতে ইচ্ছে হচ্ছে যে সেই সময় আপনার পছন্দের অভিনয় শিল্পী কে ছিল বা কাকে দেখে খুব অনুপ্রাণিত হতেন? তখন আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু অত্যন্ত ভাগ্যবান একজন শিল্পী আমি মনে করি। জি, ও এত ভাগ্যবান শিল্পী যে তখন যাদের সাথে আমি অভিনয় করেছি সব বড় বড়, রাজাক ভাই, জি, ববিতা আপা, শাবানা আপা, সোহেল কবরী আপা, রানা, সোহেল রানা ভাই, ফারুক, ফারুক ভাই, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাই, মানে সব তো এর মধ্যে যে মানে কি আমার প্রিয় আপু ববিতা আপা, আচ্ছা, জি হ্যাঁ, আর যেটা রাজাক ভাই, আচ্ছা, রাজাক ভাই নায়ক রাজ, আমাদের ডান পিঠে ছেলেতে আমাদের শিক্ষক থাকেন, ও অসাধারণ। সেই যে একটা ব্যাপার- ফিলিংস, মাই গডনেস, একটা ব্যাপার খেয়াল করেছি যে সেই সময়ে যে শিশুতোষ চলচ্চিত্রগুলো নির্মিত হতো, সেটা ছুটির ঘন্টা হোক, ডুমুরের ফুল, ডান পিঠের ছেলে এবং এরকম অনেক ছবি হতো, যেটা এই সময় একদম বিরলই বলা যায়। তো সেই সময় ছবিগুলো নির্মিত হতো, পারিবারিক ছবি, সবাই দেখতে যেত, হিট হতো। আপনার কি মনে হয় যে সেই জনরাটা আসলে কেন মিসিং হয়ে গেল আমাদের চলচ্চিত্র জগৎ থেকে? এটা মিসিং হয়ে গেছে বলতেছেন, কিন্তু আই থিঙ্ক আবার কাম ব্যাক করবে, এবং সেটার চেষ্টা আমি করতেছি, ওয়াও, এটা বলে দিলাম আর কি। বাহ, এটা আল্লাহ ভালো জানেন আমি কতটুকু পারবো, চমৎকার। এটা আসবে। মানে আমি এর পরবর্তীতে আমি যে চিন্তা ভাবনাগুলো করতেছি সেখানে শিশু থাকতেই হবে, কম্পালসারি। ওরা বেশিক্ষণ কাজ, ওদের যেমন আমি যে চলচ্চিত্রটি করেছিলাম দেবদাস, জি আমি এবং আইরিনবার ভিল্লোপা, জি এই দুজন নায়ক নায়িকা আমরা থাকি, বুলবুল ভাই তো পরে, আর ওই কবরী আপা, দুইজনকে দেখানো হয় বড় হয়ে। জি তো এই চলচ্চিত্রে দেখা গেছে যে প্রায় 30 মিনিট, একটি চলচ্চিত্রে 30 মিনিট আমরা পারফরমেন্স করছি। তো এটা কি এখন ভাবা যায় সেটাই। যে শিশুরা অভিনয় করতেছে, নায়ক নায়িকা কিন্তু, এবং 30 মিনিট পারফরমেন্স করছি আমরা দেবদাসে।
আমি এবং আইরিন পারভিন, এই দুজন মিলে। যেটা আমি ইদানিং কালে অনেক ক্ষেত্রে দেখি যে অনেক বড় তারকারা আসলে অন্যদের খুব একটা স্পেস দিতে চায় না, এরকম অভিযোগ শোনা যায় আর কি। তো সেই সময় আপনি যখন একটা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন, তখন আসলে নায়ক রাজ রাজ্জাক, ববিতা তারা কিভাবে রিয়াক্ট করতেন? মাই গুডনেস, তারা যেটা করতো, আমি যে ববিতাপার সাথে অভিনয় করেছি, আমার মনেই হয়নি যে আমার আপা না আসে, এটা আমার আপাই। বাহ, মানে তাদের এই যে এই শক্তিটাই অনেক বেশি। রাজ্জাক ভাই তাদের সঙ্গে যখন অভিনয় করা, মানে টিচার বা কিছু আর বিশাল কিছু, সেটা কখনোই একদম কাছের মানুষ। হ্যাঁ, এবং আমি যে অভিনয়টা করতেছি, আবারটা কতটুকু কি হলো, ভালো হলো মন্দ হলো, এগুলা একদম আরো সুন্দর করে, আরো ভালো। মানে এই আমরা কখনো অন্য নেগেটিভ কোনো কিছু পাই না। শুধু সিনেমার ভেতরের চরিত্র নয়, আমি দেখেছি যে যখন প্রমোশনাল হয় পোস্টারে আপনার ছবিটাই বড় করে দেয়া। হ্যাঁ, ওইটা কারণ, ওইটা কিন্তু ওইটা কারণ আছে। কারণ হলো এতিমে কেন্দ্রীয় চরিত্রে আমি, আমার ছবিটাই বড় করে দেওয়া হবে। তারপর ডুমুরের ফুল কেন্দ্রীয় চরিত্রে আমি, ডান পিঠে ছেলে। হ্যাঁ, ওইভাবে ওই অন্য ইয়েরা তখন এটাকে পছন্দ করতো। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে যারা তখন ছিলেন তারা এটাকে পছন্দ করতেন, এবং সেই সময়টিতে আমাদের চলচ্চিত্রের বিষয়তে আলোচনা করছি। এবং যদি আমরা বিটিভিতে যাই, বিটিভিতে কিন্তু আমি আব্দুল্লাহ মামুন ভাইয়ের সাথে অভিনয় করেছি, ফেরদৌসী আন্টির সাথে অভিনয় করেছি। শুধু সৌভাগ্যবান ব্যাপারটা বলতেছি বারে, বিশাল বিষয় আমার জন্য। তাদের সাথে পারফরমেন্স করছে, সেখানে বরকতুল্লাহ ভাই আমাদের প্রডিউসার, আর মামুন ভাই তো ছিল সংসপ্তকে। হ্যাঁ, আর ওটা ঢাকায় থাকিতে হলো। তো এই জিনিসগুলো দেখা গেছে যে প্রত্যেকটি ক্ষেত্রে, এবং সঙ্গীতের দিকে যদি আসি, যেমন আমার তো চলচ্চিত্রে খানাতা চাচার 2টি চলচ্চিত্র, 3টি, ডান পিঠে ছেলে, দিন যাওয়ার কথা থাকে, আর হলো এখন অনেক রাত শেষ হল। ওইখানে তো অসাধারণ পেলামই যে আমি চাচারি। কিন্তু বিটিভিতে যখন আমি আবার গান করলাম, তখন খন্দকার নুরুল আলম তার সুরে গান করা, খানাতা চাচার কথা সুরে গান করা, এবং সেটা যদি কিছু মনে না করেন, এত বড় একটা অনুষ্ঠানে 6 মিনিটের গান 3টা ড্রেস চেঞ্জ করে ফজলে লোহানী করতেন। এবং তিনি তার মানে পৃথিবীতে চলে যাওয়ার 2টা প্রোগ্রাম আগে হয়তো এই অনুষ্ঠানটা করি, ওই রেকর্ডিং হওয়ার পরে ভালোই তো হয়েছে মানে গানটা আমার। আর চাচা লিখে দিলেন, খানাতা চাচা যে বন্ধু ছিলেন ফজলে লোহানী, যে মন্টু হেয়ার ইজ শাকিল, ওনার ডাকনাম হতে মন্টু ছিল, একটি কাগজে একটু লিখে দিলে আমি নিয়ে চলে গেলাম ওই যেখানে এটা হবে, ওই কি রেকর্ডিং হবে বা আলোচনা হবে, এই ডিএফপিতে হতো। হ্যাঁ, না, আমাদের বিটিভিতে রেকর্ডিং হবে, কিন্তু আলোচনাটার জন্য আমাকে পাঠানো হলো। তিনি যেখানে গিয়ে বসে এটা সেট করবে যে আমরা যদি কিছুতে গানটা করবো, যদি কিছু মনে না করে নাই। তো ওই দেওয়ার পরে বাস, তারপরে চাচা নিজে নিয়ে গেছেন আমাকে এই আমাদের অডিটোরিয়াম যেটা আছে বিটিভির, ওই অডিটোরিয়ামে নিয়ে আমার রেকর্ডিং সিস্টেম, ওইখানে গিয়ে গানটা করি আমরা। তো এই যে ডুমুরের ফুলে আপনি অভিনয় করলেন, জনপ্রিয় হলো এটা 78 সালে, তারপর ডান পিঠে ছেলে 80 সালে, আর 69 সালে হচ্ছে কিন্তু দিন যায় কথা। তখন কি আপনি পড়াশোনা করতেন স্কুলে? হ্যাঁ, স্কুলে পড়াশোনা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ওই ড্রেস নিয়ে যেতাম, দেখা গেল হ্যাঁ ওই স্কুল থেকেই ডিরেক্ট শুটিং এ। তো বন্ধুদের কিরকম প্রতিক্রিয়া পেতেন? বন্ধুরা খুব আনন্দ। আর বিশেষ করে আমি 1980-তে কিন্তু বুলগেরিয়াতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। আমি সুমনা হক গান করে, অনেক জিঙ্গেল করেছেন, স্নিগ্ধা হক, উনি এমপি ছিলেন। আমাদের 3 জনকে পাঠানো হলো, আমরা বুলগেরিয়াতে গেলাম, এবং সেই এগুলো কিন্তু এই চলচ্চিত্রের, তখন আমার ডান পিঠে ছেলেটা, এটা তো আমাদের শিশু একাডেমির চলচ্চিত্র ছিল, ডান পিঠে অর্থ অনুদান। হ্যাঁ, অর্থ অনুদানটা। তো ওইখান থেকে আমাদেরকে পাঠানো হলো বুলগেরিয়াতে। আমি সুমন আপার ওই স্নিগ্ধা আপা গেলাম, সেখানে আমাদের মূল ব্যাপারটা ছিল এই ব্যানার অফ পিস। ওই বাংলাদেশের একটি ঘন্টা ওখানে আছে, পৃথিবী 88 কান্ট্রি অ্যাটেন্ড করে ওটাতে, গিয়ে ঘন্টাটা বাজাতে হবে। অর্থ হচ্ছে যে আমরা শান্তি চাই আর কি। আজকে যে শিশুরা, আমরা তো শিশু অবস্থায় গিয়েছি এটিতে, তা আজকে শিশুরা আগামীতে তারা অনেক বড় কিছু হবে, তখন দেশে দেশে যেন যুদ্ধ না হয়, এইটা হলো মূল গল্প ছিল ওটা। কি চমৎকার! হ্যাঁ, ওই ঘন্টা আমি আর সুমন আপা আমাদের বাংলাদেশের ঘন্টাটা বাজিয়ে আসছি। সুমন আপা তখন কি করতেন? সুমন আপা তো, ও আচ্ছা, কি বিষয়ে আমরা গিয়েছিলাম? সুমন আপা গেলেন হচ্ছে আর্ট এবং গানে, আচ্ছা, আর আমি গেলাম গান এবং অভিনয়।
চমৎকার। এই ছিল বিষয়টা। এবং শুনেছিলাম 1980 সালে ডানপিটে ছেলে চলচ্চিত্রটি রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল, পরবর্তীতে জার্মানির অনেক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। এবং আরেকটি বিষয় আছে, আপনি ডুমুরের ফুলের আলোচনা করুন, ওরা কিন্তু আপা এবং হাবিবুল্লাহ খান মন্ত্রী ছিলেন, এই দুজন। তো আমাকে নেওয়া হয়নি একে, ওই যেহেতু ডুমুরের ফুলের বিষয়টা, তো ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করানো যাচ্ছিল না যে এই ছেলেটা একটি হাত অবশ এবং একটি পা অবশ, মানে লেম। ওরা বলে না নিশ্চয়ই, কারণ একটা সময় দেখা যায়নি, মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে ডুমুরের ফুল করতে গিয়ে, যে যখনই কোনো মানে একটা ক্লিক করলে আমার হাতটা এরকম বাঁকা হয়ে যেত। এতটাই দাদা এই আমাকে প্র্যাকটিস করানো হয়েছিল। তো ওরা তো বিশ্বাস করে না এই ছেলে নিশ্চয়ই, তখন দাদা হয়তো জানতেন যে এটা আমি এতটাই এখানে করছি, মানে বিশ্বাস, হ্যাঁ, তো এইটার একটা তো দেখাতে হবে। তখন একটা সিকোয়েন্স থাকে, ওই যে আমাদের জহিরুল হক ছিলেন প্রয়াত, তিনি একটা সিকোয়েন্সে দেখানো হচ্ছে যে আমি আমার বন্ধুরা সব কচুরি পানে উঠাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে আছি, তো তুই কিরে তুই কাজ করতেছিস না কেন? তখন তাহলে হাত ঠিক হয়ে গেল, সে দৌড়ে যাচ্ছে। তখন গিয়ে বলল মানে কাগজ ও কচুরির পানে সরাবে, তখন এক বন্ধু বলছে কিরে তোর হাত ভালো হয়ে গেছে, তখনই আবার দেখালো ওইটা। ওই সিকোয়েন্সটাতে তাদের বুঝাইতেছে যে না এই হাত ঠিক আছে, হাত পা। তো যেটা সুস্মিতা বলছিল যে স্কুলের বন্ধুদের প্রতিক্রিয়া কি ছিল, আমি জানতে চাই যে আপনি তো অনেক জনপ্রিয় হয়ে গেলেন, রাতারাতি দেশব্যাপী তারকা খ্যাতি পেয়ে গেলেন, নিশ্চয়ই রাস্তায় বের হওয়া একটু দুরূহ ব্যাপার হয়েছিল। এবং আরেকটি ব্যাপার হলো যে আমি যখন এই আঘাত ছবিটি করি, একটি চলচ্চিত্র ছিল আমার, তো সেটাতে অভিনয় করার পরে ওই চলচ্চিত্রটি মুক্তি পায়, আমাদের যে রুবেল ভাই আছে, রুবেল রানা, তার লড়াকুর সাথে পাশাপাশি মুক্তিটা পায়। আচ্ছা, তো ওই ছবিটা যখন আমরা বের হচ্ছি, তখন একটা ফ্যামিলি এসে বলতেছে যে এই যে বাবা তুমি আর আমাদের কত কাঁদাবে, এই যে ফিলিংসগুলো, এগুলা তো সরাসরি অফিসার থেকে, মানে অফিসার সিনেমা হল থেকে সম্ভবত ছবিটা দেখে বের হচ্ছিলাম আমরা, তখন একটা ফ্যামিলি এসে বলতেছে যে বাবা আর আমাদের আর কত তুমি কাঁদাবে। এরকম আরো কিছু গল্প শুনি, কারণ ভক্তদের অনেক থাকে না যে ভালোবাসা বিড়ম্বনা। ওই আমি গ্রামে বা কোথাও গেলে তো দেখা গেল একজন এসে বলতে, বৃদ্ধ বেঁচে আছে কিভাবে, ওই যে ধান পিড়েছিল তো ওই আগেই দেখা যায় মারা গেছি। তো ওনাদের তো আর এটাই না, আয়সা হাত দিয়ে ধরতেছে, কথা এই বেঁচে আছে এনে মারা গেছে, ওই যে বললেন যে এরকম হয়েছে। আচ্ছা, যে এত ছবিতে আপনি মৃত্যুর দৃশ্যে অভিনয় করতেন, সেই সময় আসলে কি ভাবতেন যখন অভিনয় করতেন? আমার যেটা মানে চোখ বন্ধ করে এত শিশু শিল্পীর অভিনয় করাটা তো খুব টাফই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সেইখানে যে আমি বলবো, আমি কিছুক্ষণ আগে আমাদের পরিচালক ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে পরিচালনা যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, ওনার ব্যাপারটা কিন্তু বিশাল থাকে। যেমন শ্রদ্ধেয় খানাতাউর রহমান চাচা, তারপরে আমার চাষি ভাই, চাষি নজরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, এই যে তারা যে কারিগর, যে মানে ওনাদের ব্যাপারটা একেবারে মাথায় ঢুকিয়ে দিতেন যে কিভাবে অভিনয়টা করতে হবে। তো নিজের কখনো মন খারাপ হতো না যে সব সিনেমায় আমি মারা যাচ্ছি? বিশেষ করে মা যখন না, আমার আম্মু তো পরে আমার একটা ছবি আর দেখেনি, শুধু একটি ছবি দেখেছে, সেটা হচ্ছে না তাও ভালো, সেটা হলো দেবদাস। দেবদাস তার খুব প্রিয় ছিল, কারণ আমি তো ওইখানে তো শিশু শিল্পী মারা যাচ্ছে না, বুলবুল ভাই মারা যাবে, মানে বড় ভাই মারা যাবে ওইখানে, মানে কিন্তু ওইখানে তো আমি ওই ছবিটা খুব ই করছিল আর কি, যে দেখতে খুব আনন্দ পেয়েছিল আর কি হয়তো দেবদাস। তখন আপনি তো শিশু শিল্পী ছিলেন, আপনি অভিনয় করতেন ঠিকঠাক, কিন্তু আপনার এই যে কি ছবি গ্রহণ করবেন, কি স্ক্রিপ্ট আপনি ইয়ে করবেন, মানে সিলেক্ট করবেন, সেগুলো কে আসলে করে দিত? আমি যে বিটিভিতে আমি সি গ্রেড থেকে হয় না, সি তারপরে বি, তারপরে আমি তখন এ গ্রেডের, অনেক অবশ্য এটাও অনেক বছর হয়ে গেছে। আমি কিন্তু কখনো দেখা গেল উনারাই সবাই এটা করেন, উনারাই অ্যাপ্লিকেশন লিখে দিত, যারা মানে এতটাই আসলে প্রত্যেকে খুব ভালোবাসতেন তো। হ্যাঁ, আর আমাদের এইগুলো এই যে স্ক্রিপ্টগুলা লেখা, আর একটা হয় কি যে একটা সময়ের মধ্যে দেখা যায়
যে সবাই খোঁজ করতে থাকে কি হচ্ছে, মানে ওই যে শিশুদের অনুষ্ঠান, শিশুদের ভালো কে করলো বা কিছু, যেমন সুভাষ দাদার পরেই তো খানাতা চাচা আমার, জি জি এই তো ওই যখন আমি ওই যে হায়রে আমার মন মাতানোদের ডান পিঠে ছেলে, কিন্তু এই যে দিন যায় কথা থেকে যে ডোকা বেয়ে বেয়ে গান করা, মায়ের মতো আপন কেহ নাই, তারপরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে এই যে এই যে এই 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 চাচা যখন দেখলেন যে বললেন না যে আরে খুব সুন্দর লিপসিং করেছে, আমার কিন্তু সুবিধা হলো যে আমি যেহেতু গান করতাম ওই কারণে কিন্তু লিপসিং গুলা হয়তো এই জন্য তাল ভালো লয় হয়েছিল। ছন্দ সম্পর্কে আপনার হ্যাঁ, ভালো লাগতো। হ্যাঁ, জি আপনার থেকে আমরা গান শুনবো এবং রুমান একটি গানের অনুরোধ জানাচ্ছিল, আপনার সেই পরিচিত কইছে। বিখ্যাত গানটি আপাই ও। কইছে। লাগে ও আপাই কইছে। চমৎকার। বা আমরা কিন্তু নিজেরা তো মুগ্ধ হলাম, যারা বাড়ির দর্শক আছেন নস্টালজিক হয়ে গেছেন কিন্তু। একদমই তাই। সেটি আমি জানি যে, এবং সবাই জানি আমরা, যে আপনি অভিনেতা হিসেবে অসাধারণ, কিন্তু আপনি যে এ লিস্টের একজন সঙ্গীত শিল্পী, আপনি বিটিভিতে তালিকাভুক্ত এবং আপনি নিজে গান লিখেন, শুট করেন, আপনার গানের অ্যালবামও রয়েছে। শুনে একটু সঙ্গীতের জগতে কিভাবে প্রবেশ করলেন? সঙ্গীতের জগৎ তো আমি প্রথমে যে আমার ভাই ও শিখতেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো বলেছিলাম এবং প্রথম নতুন দিকে। করে তো আপনি হ্যাঁ, নতুন প্রথম করিতে হলেন। এই ছড়া গানে প্রথম হই। আচ্ছা ছড়া গানে কোন গানটি মনে আছে? হ্যাঁ, ওইটা হলো এক শিয়ালে রাধে বারে দুই শিয়ালে আচ্ছা আচ্ছা, বড় ভাই তো করতেন, এছাড়াও আনুষ্ঠানিকভাবে যদি শেখার কথাটা বলি, আর কোনো গুরুর কাছে শেখা হয়েছে হ্যাঁ, কিনা? আমরা সোহেল ভাই প্রথমে শিখলো হচ্ছে, বিশ্বনাথ একজন ছিলেন, আচ্ছা বিশ্বনাথ আমাদের এখানে, এবং অনেক লেখকও সেখানে তার কাছে গিয়ে গান শিখতেন। তো ওইখানে আমি এমনি প্রথম যেতাম, তারপর পরে আমি আমার শিক্ষকের মধ্যে হচ্ছেন পরিতোষ চ্যাটার্জি, মনুতোষ দেব, গোলাম আম্বিয়া, আব্দুর রৌফ স্যার, এরা আমাদের গান শিখিয়েছেন। আমরা কি ধরনের গান শিখতেন? ওনারা আধুনিক পল্লীগীতি, এবং দেখা গেছে যে আমি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক পল্লীগীতি সবগুলোই, কিন্তু আমি বিটিভিতে এনলিস্টেড হচ্ছি আধুনিক গানে। কিন্তু আমি এই সবগুলো গানই আমার করার থাকে, যেন একটা রবীন্দ্রসঙ্গীত করতে বললে সেটা করতে পারবো, নজরুল পল্লীগীতি হচ্ছে আমার ওই যে আমি যে গানটা প্রথম দিকে যখন আমার গানটা শুরু হয় শিশু মেলাতে, থাকবো না ইয়ারে বেশে চল যেমন আপন দেশে, এই পল্লীগীতিতে পড়ে সম্ভবত ওটা। আপনার যে ভাইয়ের কথা বলছিলেন সোহেল রহমান, তিনি বোধহয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, 3টি চলচ্চিত্র। হ্যাঁ, ওই দিন যায় কথা থাকে, তারপরে দেবদাস, আর হচ্ছে এখন অনেক রাত, আচ্ছা, চলচ্চিত্র। মানে খান আতাউর রহমানের সব চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাহ, আপনি নিজেকে ভাগ্যবান বলছিলেন। অবশ্যই আপনার মেধা তো আছে, তবে ভাগ্য আপনাকে সমর্থন দিয়েছে। অনেক, কারণ আপনি যেমন আমি চিন্তাই করি মাঝে মাঝে, অনেক ভাগ্যবান। মানে আমি যাদের সাথে কাজ করেছি, এত বড় এত ভালো, মানে এদের মানে শেখা, মানে ভালোবাসাটা আমাদের আসলে যেটা ছিল আমাদের চলচ্চিত্রে, বিটিভিতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোবাসাটা খুব বেশি ছিল। মানে একে আরেকজনের সাথে যে একটা বন্ডিংটা, একটা ভালোটা খুব বেশি ছিল। সেটা ভালোবাসাটা হারিয়ে গেল কেন? একদম হারিয়ে গেছে। এই খুব ভালো লাগলো শুধু, ভালোবাসাটা হারিয়ে গেছে। আর যান্ত্রিকে যেন সময় নাই, আর অস্থিরতা এটা চলে আসছে। হ্যাঁ, কিন্তু তখন অনেক সবাই না থাকলেও এটা বসে থাকো। আবার বিটিভিতে এমনও হয়েছে যে আমরা একটা অনুষ্ঠান করলাম, সারা রাত আমরা রেকর্ডিং করেছি, হোল নাইট। কিসে, গানের না অনেক গানের, অনেকগুলো। ওইটা একটা মিউনিক, জার্মানিতে অনুষ্ঠানটা গিয়েছিল। তখন আমরা সারা রাত গানের কথা যেহেতু এলো, আরেকটা গান শুনে ফেললে কেমন? হায় রে আমার মন মাতানো দেশ। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় প্রয়াত খান আতাউর রহমান এখন যদি আমাদের মাঝে থাকতেন অনেক গর্বিত হতেন। খান আতাউর রহমান চাচার এই কথাটি বলতে হয়, এই গানটি আমি ডানপিটে ছেলে, তো আমি শিশু শিল্পী হিসেবে পুরস্কার পাই, কিন্তু শ্রদ্ধেয় খান আতাউর রহমান চাচা এই গানটি লিখে গীতি কবি হিসেবে পুরস্কার পেয়েছিলেন। তিনি তো একজন সর্বগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। আপনি তো তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যেমন খান আতাউর রহমান, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, কিংবা যে আব্দুল আল মামুন, অনেকের সাথে আপনি কাজ করেছেন।
তো পরবর্তীতে আপনি নাটক প্রযোজনা পরিচালনার সাথে বোধহয় যুক্ত হয়েছিলেন। চেষ্টা করছি আর কি, আমি চেষ্টা করছি, আমি জানি না কি হবে। আপনি প্রথম কবে ক্যামেরার পিছনে গিয়েছিলেন? আমি বেশ আগে একটি নাটক, ওটা তোমার আমার মাঝে এত সেতু বাঁধি, ওটাতে ছিলাম আমি প্রযোজক হিসাবে ওটাতে। আচ্ছা। তারপরে পরবর্তীতে আর কিছু নাটক আছে আমার কাছে এখনো, যেগুলাতে হয়তো আমি ডিরেকশনেও ছিলাম, আগামীতে আরো আসবো, চেষ্টা করছি। মাঝে এত লম্বা বিরতি কেন আপনি দিলেন? বিরতির ব্যাপারটা বলতে হয়, মানে এখনো অনেক রাত আপনার শেষ ছবি 97 সালে মুক্তি পেয়েছে। ফিল্মের কথা বললে ফিল্মে হোক নাটকে, ফিল্মে কিন্তু একটা সময়ে দেখা গেল যে আমার পছন্দ আসলে একটু প্রবলেম যে নাই আমার তা না, আমি একটু রেগে, মানে আমার রাগ খুব বেশি, সোজা কথা, রাগ খুব বেশি, পছন্দ না হলে কাজ করি না আমি। আচ্ছা, এইটা হলো প্রবলেম। দেখা গেল আমার মনের মতো হয়নি, আমি এই জন্য করি নাই, এই এক কথাই শেষ করা যায়। এবং আরেকটি বিষয় হতে পারে, আপনি যে সময় অভিনয়টা ছেড়েছিলেন সেই সময় অশ্লীলতা গ্রাস করেছিল আমাদের। এইটা ভালো বলেছেন। এবং তখন হয়তো আমি এটা বলবো যে অশ্লীল ছবি যারা নির্মাণ করতেন তারাও হয়তো আমার খুব ভালোবাসতেন, তারা ডাকতে পারতেন, তারা কিন্তু আমাকে ডাকে নাই যে না ও ভালো করেছে, ওকে ভালো সময় ডাকা হবে, এটাও বলতে পারি আমরা, এটাও বলতে পারি যে তারা ভালোবেসেই ডাকেন নাই আমাকে। আচ্ছা, ওই কারণ ওইটা ছিল। দরকারটা কি, ভালো কিছু হয়েছে ভালোই থাকুক, আর যদি ভালো কিছু করতে পারি করবো, নাহলে করবো না। চিন্তা করেছেন? আর একটা হলো যে আমার এই সঙ্গীত তো আছেই, যেটা কোনো মানে অসাধারণ, এটা মনের একদম। সুস্মিতা, দেখেছো 47 বছর আগে ডুমুরের ফুল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং এখনো তিনি স্মরণীয় হয়ে আছেন এবং মাত্র 14টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তো ভালো কিছু করার জন্য আসলে খুব বেশি কিছু দরকার। ভালো কাজ আসলে সংখ্যায় অল্প হলেও সেটার মহিমাটা আসলে দীর্ঘদিন মানুষের মনে থেকেই যায়। অবশ্যই। তো সেই জায়গাটা থেকেই আপনি যে কথাটি বললেন খুব চমৎকার করে, যে তারা আপনাকে ভালোবেসেই হয়তো ডাকেনি, যে আপনার সেই ভালো ইমেজটা আসলে বরাবর দর্শকের মনে থেকে যায়। আমি তাই মনে করি। আচ্ছা, আপনি যখন আপনার বাড়িতে থাকা 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেখেন, আপনার কি মনে হয়? মানে সেই পুরনো স্মৃতিতে ফিরে যান, কিংবা কতটা গর্ব হয় নিজেকে নিয়ে? খুব ভালো লাগে যে ভালো কিছু করেছিলাম, ওই ভাই কোনো ভাগ্য লাগ, ভালো কিছু গোল্ডেন টাইম। আমি বলবো যে আমাদের সময়টা একদম স্বর্ণযুগ। ওইখানে তখন ভালোবাসা, আমরা যে এক কাপ চা খেলেও যে আনন্দটা, সেটা হারিয়ে গেছে। সবাই মিলে একটা যে আনন্দ, মানে সব সময় সবাই, আর খুব একে অপরের সাথে খুব সহযোগিতা, মানে ওইরকম কম্পিটিশনটা, ও ভালো করছে নাকি, আমার আর একটু ভালো করতে হবে, এইটা ছিল, এটা ঠিক আছে। আপনার শিশু শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা হতো না? যেমন তখন মাস্টার সুমন ছিল। সুমন আর আমি কিন্তু ওর তো ভীষণ ভালো বন্ধু, আমার খুব ভালো বন্ধু। আপনি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন একসাথে পুরস্কারে। জি। হ্যাঁ, ও খুব ভালো বন্ধু আমার, সুমন সাহা। ওর সাথে আমার প্রায় কথা হয়। ফ্লোরিডাতে থাকে, ও কথা হয়। বন্ধুর কথা বলতে গিয়ে আপনি অশ্রু সজল হয়ে পড়েছেন আসলে। আচ্ছা, বন্ধুর কথা বললাম, তাহলে ওর গানটা একটু গেয়ে দেই না? অবশ্যই। হার জিত চিরদিন থাকবে। তো একটু যদি আপনার কাছে জানতে চাই যে এত কাজের মধ্যে কোন কাজটা আপনার খুব বেশি পছন্দের ছিল, বা কোন কাজটা করে নিজে খুব আনন্দ পেয়েছিলেন? এত ভালো ভালো কাজ না, যেমন এখন এই মুহূর্তে বললে আমার বলতে হবে সংসপ্তকের কথা। আচ্ছা, সংসপ্তকে আমাদের প্রিয় ফরিদি ভাই, কান কাটা রমজান। হ্যাঁ, ফরিদি ভাইয়ের ব্যাপারটা ছিল, মানে ফরিদি ভাই কিন্তু মানে এমন একটা অবস্থা ছিল যে শর্ট হলো তো কেমন হয়েছে, আর কি মানে, আর আমাকে কিরে তুই ফিল্মে, মানে সে যেদিন কাজ করবে তার আগের দিনও কথা, মানে শুটিংয়ে যাবে যেদিন আর কি, ফিল্মে কাজ করে জানতো যে আমি চলচ্চিত্রে একটু কাজ, মানে একটু ভালো কিছু করে ফেলেছি। তো এই সংসপ্তকটার বেশি একটা জিনিস, জায়গাটা খুব আনন্দ লাগে, সেটা হলো মামুন ভাই এবং ফেরদৌসী আন্টি, তাদের সাথে একটি নাটক আমি করেছিলাম, ওটার নাম ছিল সুবর্ণ বন্দর। ওটার প্রডিউসার ছিল আমাদের মোস্তফা কামাল সৌদ আঙ্কেল। আচ্ছা। আর ওটার মধ্যে মামুন ভাই বাবা এবং ফেরদৌসী আন্টি ছিল আমার আম্মু, আর আমার চরিত্রটার নাম ছিল গেন্দা। আচ্ছা। ওইটা কেন যেন মনে পড়ে, মানে খুব সুন্দর একটি
অভিনয় ছিল। আরেকটি স্মৃতি মনে করিয়ে দিই, হীরামন যে আগে টেলিভিশন খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ হ্যাঁ, মুসাফের হীরামন আমাদের বিটিভির মুসাফের। তো সেখানে দেখা গেল যে আমি দুইটাতে পারফর্ম করি, একটা হচ্ছে রূপবান রহিম বাদশার, এবং ওখানে নার্গিস আপা আমার উনি ছিলেন রূপবান। আরেকটাতে ছিল হলো আমাদের আশিস কুমার লৌহ। আচ্ছা। এবং এই ওটার নাম ছিল একদম এক বিচার। আচ্ছা। ওটাতে আমি হিরো করি, এবং আমার হিরোইন ছিল হচ্ছে আপনাদের খুব পরিচিত চয়নিকা কর্মকার। ও পারফর্ম করেছিল, এতিমে ও কিন্তু ছিল, ও এখন পরিচালক চয়নিকা চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, চয়নিকা চৌধুরী তিনি। তো এরা কিন্তু পারফর্ম করেছে আমার, মানে আমাদের ছিল। আর আশিসদার কথা বলতেই হয় যে অনেক বিখ্যাত, অনেক মানে এত শেখা যায় মানে এই ভদ্রলোকদের কাছ থেকে। আর যারা অনেকেই, যেমন আমি মানে অভিনয় করিনি কাশ্মীর, সাইফুদ্দিন আঙ্কেল আমার বাবার চরিত্র করলে দিয়েতে এই পুরস্কার চলচ্চিত্রে, এত অসাধারণ একজন, মানে খলিল আঙ্কেল, গোলাম মুস্তফা আঙ্কেল, মানে সব বিশাল। এই জ্ঞানই বলি যে সৌভাগ্যের বিষয়টা। আমরা আরেকটা গান শুনতে চাই। ও শিওর। আচ্ছা, এইবার গানটা আমি মায়ের মতো আপন কেহ না, অনেক দরদ দিয়ে গাইলেন এবং সেটি আমাদের স্পর্শ করলো। সব মায়াদের উদ্দেশ্যে সালাম। আপনার মাকে মনে পড়ে? কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে? হ্যাঁ, আম্মু। না, আম্মুর তো সবসময় আমার আম্মু চলে গেছে 2001-এ, আমার আব্বু চলে গেল 2002-এ। কত বছর হয়ে গেছে না, কিন্তু কই, আমার তো মনে হচ্ছে কই না। এই আমি এটা মায়ের কথা বলছেন, আমি বিটিভিতে বা যে কোনো একটা নাটকে মানে রেকর্ডিং করতে করতে রাত 2টো বেজে গেছে। সবাই তোর বাসায় ফিরছি, আইসা দেখি আম্মু খাবার নিয়ে বসে এসেছি। মাম্মু সব মায়েরা আসলে সব আম্মুরাই আম্মা। একটু আপনার সন্তানদের মা, তাকে নিয়েও জানতে চাই। 2018 সালে খালেদা রহমানকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, এখন আমি আব্বু হয়ে গেছি, এখন আমি বাবা। আপনার জীবনে আপনার স্ত্রীর প্রভাব কতটুকু? অনেক 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 অনেক। আর বিশেষ করে আমার দুই ছেলে, তাবরেজ রহমান দান্তে এবং ফাওয়াজ রহমান দানিশ, ওরা অনেক অনেক চঞ্চল। এবং আমি মাঝে মাঝে ভাবি যে আমার আব্বু এত করতো, এত ভালোবাসতো, অনেক চঞ্চল তো, এদেরকে মানে চিন্তাই করা যায় না। এই যে আমি রেকর্ডিংয়ে আসছি ঠিকই, এখানে অনেক সময় করতে হয়, ভালো লাগতেছে। ভালো, আমাদের সবার ভালোবাসা তাবরেজ রহমান দান্তের প্রতি এবং ফাওয়াজ রহমান দানিশের প্রতি। আমরা জানি তাদের জন্মদিনও 1 ডিসেম্বর 2019-এ হচ্ছে দান্তের জন্ম, এবং 14 আগস্ট যেটি আপনারও জন্মদিন 2021 সালে দানিশের জন্ম। তো সন্তানদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? সন্তানদের নিয়ে স্বপ্ন হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস মনে করি যে ওদেরকে মানে ফ্রিডম দিতে হবে একদম। ওরা যেটা ভালো লাগবে, তোমাকে এটা করতেই হবে, তোমাকে স্কুলে গেলে প্রথম হতে হবে না, কখনোই না। ওরা ওদের মতো করে ভালোবাসা নিয়ে বেড়ে উঠবে, ওরা যে কোনো জায়গায় গান করতে চায়, অভিনয় করতে চায়, ভালো যেটা করতে চায় সে, আমি চেষ্টা করবো আর কি, আমি ট্রাই মাই বেস্ট। এই ওদেরকে নিয়ে এটি ভাবনা আমার। চমৎকার, ভালো কিছুর। জি। এবং আপনার যে জীবন সঙ্গিনী, সে আসলে কতটা গর্ব অনুভব করে যে এমন একজন গুণী মানুষের সঙ্গে সে আছেন, এবং মানে আপনাদের পরিবারে আসলে গান বাজনা যখন করেন সেও কি সম্পৃক্ত কিনা? আছে, ও কিছুটা সম্পৃক্ত আছে, একটু গান করেন। তো এই যে এত চলচ্চিত্র অভিনয় করেছেন, এত বলতে 14টি, তার মধ্যে বেশিরভাগই মৃত্যু দৃশ্য। যখন আসলে সত্যি সত্যি আপনার সাথে আসলে মারা যায়নি, কোন কোন চলচ্চিত্র দেখতে হবে, সত্যি ভালো প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটা ইটস এ গুড কোশ্চেন। আমি এই আঘাতে মারা গেছি, এতিমে মারা যায়নি, রাইট। কলমিলতাতে মারা যাই, কলমিলতা এটা অসাধারণ একটি চলচ্চিত্র, কিন্তু কবর এবং সোহেল রানা আছে। এবং এই চলচ্চিত্রটি কিন্তু একটু বলতেই হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দুইটিতে, আমি এইটা এবং এখন এই দুইটি। এইখানে যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করেছিলাম অরিজিনাল সব, এবং সহযোগিতাটা একদম আর্মি যারা ছিলেন তারা সম্পূর্ণ সহযোগিতা করছে ওই সময়।
তো সত্যি সবকিছু। সত্যি যখন মৃত্যু হবে আপনি কি চান যে তারপরে মানুষ আপনাকে কিভাবে মনে রাখুক? মৃত্যু হয়ে যাওয়ার পরে মানে আপনি মানুষের মনে আসলে থেকে যেতে চান একজন অভিনেতা হিসেবে না সঙ্গীত শিল্পী হিসেবে, কোন ক্ষেত্রটা নিয়ে আপনি আসলে চান বেশি এটা খুব মনে সুন্দর। জায়গা করে? এটা হলো কি, আমি যেখানে যেখানে যেটা ভালো করেছি সেটাই থেকে যাবে। আমি যদি ভালো গান করে থাকি সবার ভিতর গানের মধ্যে থেকে যাব, যদি ভালো অভিনয় করে থাকি ওই মনে রাখার মতো অনেক কিছু করা হয়ে গেছে হয়তো বা। জি। এবং আজকে সকালে যে আপনি আমাদের সময় দিলেন সেজন্য আমাদের মনে সারা জীবন থেকে যাবেন, গল্পগুলো তো থেকে যাবে, তবে আরেকটি গান থেকে যেতে চাই আপনার কাছ থেকে, আরেকটি গান শুনতে চাই। আরেকটা গান? জি। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। কোন গানটা করা যায়? ক্ষমা করো প্রভু। অনেক অনেক ধন্যবাদ। এর থেকে সুন্দর সমাপ্তি বোধহয় হতে পারে না। সেই ডান পিটে ছেলেটি বড় হয়ে কিভাবে এত সুন্দর একটি ফুল হয়ে উঠলো, আমরা আজকে পুরো ঘন্টা জুড়ে আবিষ্কার করলাম। আপনি আমাদের মনে থেকে যাবেন, এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। অনেক ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আপনাদের শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।